বন্ধুরা, বিশ্বাসঘাতক স্বামীর পার্ট 2 নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। বিথির কথাগুলো এখনো মাইমনার কানে বাজছে। ওই পেটের বাচ্চাটাও কোনো সমস্যা করতে পারবে না। শব্দগুলো যেন বিষ হয়ে তার শরীরের রক্তের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিছানার এক কোণে দুই হাত পেটে দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে বসে আছে সে। মনে হচ্ছে এই বাড়িটা তার জন্য ধীরে ধীরে কবর হয়ে যাচ্ছে। মাইমনার ভাবনার মাঝে রাহাতের মা রুমে আসলেন। এই মেয়ে রাতের খাবার রান্না করবে কে? নবাব বেটির মতো সারাদিন তো রুমেই বসেছিলি, কোনো কাজ তো করা লাগেই না। এখন যা, গিয়ে একটু কাজ কর। মাইমনা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে, তবুও চুপচাপ রান্নাঘরে যায়। রান্না শেষ করে খাবার টেবিলের দিকে যায়। তারপর মাইমুনা সে খাবার পরিবেশন করতে শুরু করে। পরিবেশনের মাঝেই রাহাতরা টেবিলে সবাই চলে আসে। মাইমুনা সেখান থেকে যেতে নিলেই রাহাত ঠান্ডা চোখে তাকিয়ে বলে, এত দেরি কেন? ঠিক মতো কাজ করতে পারিস না? আর এগুলো রেখে কোথায় যাচ্ছিস? প্লেটে কে বেড়ে দেবে? মাইমুনা বলে, আমার শরীরটা। এরপর মাইমুনা তার অসুস্থতা সম্পর্কে কিছু বলতে যাবে, তার শেষ কথা না করতেই রাহাত টেবিল থেকে উঠে গিয়ে এসে তার হাত মুচড়ে ধরে, নাটক করবি না বলছে। তোর নাটক দেখার মতো সময় আমার কাছে একদম নেই। হাতে প্রচন্ড ব্যথা পেয়ে মাইমুনা হাত জারা দিয়েই ছাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাস করে একটা চর পরে তার গালে। মাইমুনা টলমল চোখে রাহাতের দিকে তাকিয়ে থাকে। আলিয়া টেবিল থেকে উঠে রাহাতের উদ্দেশ্যে বলে, ভাইয়া, ভাবিমনির শরীরটা ভালো না, তুমি চিন্তা করো না, আমি দিয়ে দিচ্ছি, তুমি এই জায়গায় বসো। রাহাত মাইমুনার দিকে রাগী ভাবে তাকিয়ে বলে, এসব নাটক করে না লাভ নেই। তুমি এখানে অপ্রয়োজনীয় এই বাসা থেকে বিদায় হলে আমরা বাঁচি। একটা বোঝার মতো আমাদের জীবনে পড়ে আছো। আর কথাটা বলেই রাহাত না খেয়েই বাসার বাইরে চলে যায়। রাহাতের মা বিরক্ত হয়ে বিলাপ করতে করতে বলেন, এই মেয়ের জন্যই বাসায় অশান্তি। এখন আমার ছেলেটা ঠিক মতো খাবারটাও খেতে পারে না। বিথি থাকলে সব ঠিক থাকতো। এই মেয়ের সঙ্গে কবে আমার ছেলেটার বিচ্ছেদ হবে? আবার মাঝে আরেকটা ঝামেলা তো আছেই। কবে সব ঝামেলা শেষ হবে? কবে বিথির সঙ্গে আমার ছেলেটার বিয়ে দিয়ে সারা জীবনের জন্য বিথিকে আমাদের বাসায় আনতে পারবো? কে জানে। লিয়া অসহায় চোখে তাকায়। মা, ভাবিমনি তো চুপ। তুমি তুমি কেন কথা বলবে? তখন বলে, তুই কেন কথায় বলবি না কথা? এই মেয়ে কি দিয়ে যে আমার মেয়েকে বশ করেছে আল্লাহই জানে। রাহাতের মা মাইমুনার দিকে তাকিয়ে গর্জে ওঠেন, আর তুই শোন, বেশি কথা বলবি না। এই সংসারে থাকতে চাইলে যেভাবে বলবো সেভাবেই চলবি। যা, এখন আমার সামনে থেকে দূর হয়ে যা। মাইমুনা মাথা নিচু করে চলে যায়। মাইমুনা ভাবতে থাকে, রাহাত যেন সম্পূর্ণ বদলে গেছে। আগের তার সঙ্গে কত ভালো ব্যবহার করত, কিছু চাইবার আগেই পেয়ে যেত। অফিসে গেলেও একটু পরপর ফোন করতে নিয়ে যেত। অফিস থেকে আসার সময় তার আর আলিয়ার জন্য চকলেট, আইসক্রিম, ফুচকা নিয়ে আসতো। কত সুন্দর করে কথা বলতো। এখন বিথি আসার পর কথায় কথায় থাপ্পড় মাইমুনাকে সময়ও দেয় না। শুরু দিকে সেটা খুব চোখে পড়েনি। কথা কমে যাওয়ার, ফোন ধরতে দেরি, এসব মাইমুনার গুরুত্ব দেয় না। ভেবেছিল অফিসের চাপ, পুরুষ মানুষ, কাজে টেনশন থাকতেই পারে। একদিন 2 দিন রাহাত আর তার খোঁজ নেয় না। কেমন আছে, কিছু খেয়েছে কিনা, এসব যেন তার দায়িত্বই নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দূরত্ব রূপ নেয় নিষ্ঠুরতায়, অবহেলা আর অমানবিক নির্যাতনের শিকার হতে হয় মাইমুনাকে। এইসব ভাবতে ভাবতে মধ্যরাতের দিকে মাইমুনা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাইমুনার অনেক জ্বর আসে। শরীরে এতটাই দুর্বল যে বিছানা ছাড়া সম্ভবই হচ্ছিল না। এমন সময় রাহাতের মা এসে বলে, নবাব বেটি, উঠে একটু আমাকে উদ্ধার কর। মা, আবার শরীরটা ভালো লাগছে না, মাইমুনা বলছে। কিন্তু মাইমুনা শাশুড়ি তো কোনো কথাই শুনছে না। সে বলছে, এই মেয়ে,
তুই শুয়ে থাকলে কাজ করবি কে? মাইমুনা আর কথা না বাড়িয়ে উঠে পড়ে। শরীর খারাপ থাকা সত্ত্বেও সব কাজ করে। আলিয়া বাসায় ছিল না, একটা কাজ করতে বাইরে গিয়েছিল, তাই তাকে একাই সব কাজ করতে হলো। একটু আগে আলিয়া বাসায় এসেছে। রাহাতও সকালের বিথিকে নিয়ে বাসায় আসে। সেই সকাল থেকেই মাইমুনার শরীরটা ভালো ছিল না। গত কয়েকদিন ক্লান্তি, না ঘুমানো রাত, তীব্র জ্বর সব মিলিয়ে শরীরটা আর তার কথা শুনছিল না যেন। মাথা ঝিমঝিম করছিল, চোখের সামনে সবকিছু গোটালো লাগছিল। ড্রয়িং রুমে রাহাত আর বিথি বসে কথা বলছিল। মাইমুনা চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। হঠাৎ বুকের ভেতরটা কেমন মুচড়ে দিয়ে ওঠে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে ভারসাম্য রাখতে দেয়ালে হাত রেখে, কিন্তু পা যেন আর চলছে না। চোখের সামনে অন্ধকার নেমে আসছে। এক মুহূর্তে তার মাইমুনা মেঝেতে লুটিয়ে পড়ে। মাইমুনার রাহাত উঠে দাঁড়ায়। মাইমুনা তখন অচেতন, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো। রাহাত একবার তার দিকে তাকায়, তার কাছে যেতে নিলেই বিথি তার কাছে যেতে নিলেই বিথি তার হাত ধরে ফেলে। ওর কাছে যেতে হবে না, নাটক শুরু করেছে আবার। রাহাত থেমে যায়। বিথি ঠোঁট বাঁকিয়ে বলে, এগুলো সব নতুন কিছু না, মনোযোগ পাওয়ার জন্যই এমন করছে। ও এখন ওর কাছে গেলে কাল আবার এমন করবে। রাহাতের চোখ আবার কঠিন ভাবে ফিরে আসে। সে আর এক পা এগোয় না। রাহাতের ডাকে আলিয়া তার রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। মেঝেতে পড়ে থাকা মাইমুনাকে দেখে সে চিৎকার করে ওঠে, ভাবিমণি! আর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। হাত ছুঁয়ে বুঝে ভীষণ জ্বর। তখন রাহাতকে বলছে, কি হয়েছে ভাবিমণি? আলিয়ার গলা কাঁপছে। রাহাত নির্বিকার হয়ে বলে, অটো টেনশন নিতে নাটক করছে। আলিয়া রেগে যায়। নাটক? ভাবিমণির শরীরটা হাত দিয়ে ধরে দেখছো? রাহাতের মা ও কাছে আসে, আলিয়ার দিকে পানি এগিয়ে দেয়। আলিয়া পানি ছিটিয়ে দিতে থাকে আর আস্তে আস্তে ডাকতে থাকে, ভাবিমণি চোখ খোলো। কিছুক্ষণ পর মাইমুনার চোখ একটু নড়ে, কিন্তু শরীর নড়াতে পারে না। আলিয়া তাকে ধরে তুলে সোফায় বসায়। আলিয়া কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া, হাসপাতালে নিতে হবে এক্ষুনি। রাহাত বিরক্ত হয়ে বলে, সামান্য ব্যাপার, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কেন? এবার আলিয়া তো রেগে যায়। রেগে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় আর চোখে রাগের কণ্ঠে কষ্টে, ভাবিমণি অসুস্থ, জ্বর, ক্লান্তি, দুর্বলতা সব আছে। তুমি যদি না নাও আমি নিজেই নিয়ে যাব। বিথি ঠান্ডা গলায় বলে, এত নাটক করো না তো আলিয়া। এই মেয়েটা জানে কিভাবে মানুষকে নিজের দিকে টানতে হয়। আলিয়া তাকিয়ে থাকে। এই প্রথম তার নিজের ভাইকেও অচেনা লাগছে। সে শক্ত করে বলে, ভাইয়া, আমি আর তর্ক করব না, ওকে ডাক্তার দেখাতে হবে। একজন স্বামী হিসেবে নাও, অন্তত একজন মানুষ হিসেবে তো নিয়ে চলো। রাহাত কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মুখ ঘুরিয়ে সংক্ষিপ্তভাবে বলে, আচ্ছা। এই শব্দ কোনো মমতা নেই, কোনো উদ্বেগ নেই। তবুও আলিয়া আর কিছু বলে না। সে শুধু মাইমুনাকে আর শক্ত করে জড়িয়ে ধরে বাইরে নিয়ে। মাইমুনা তো ঠিক মতো হাঁটতে পারছে না। আলিয়া শক্ত করে ধরে তাকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা বের হয়। আলিয়ার কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে গাড়িতে ওঠে মাইমুনা। গাড়ির জানালার দিকে বাইরে তাকিয়ে থাকে। সে মনে হয় সবকিছু খুব দূরে সরে যাচ্ছে। নিজের শরীরটাও যেন আর নিজের মনের মধ্যে নেই। মাইমুনারা বেরিয়ে যেতেই বিথি রাহাতের মায়ের কানে বিষ ঢালতে থাকে। কান্না করতে করতে বলে, মাইমুনা ইচ্ছে করেই এসব করছে। একবার যদি তার বাবু হয়ে যায় তাহলে সে কোনোভাবেই রাহাতকে ডিভোর্স দেবে না। আর এখন অসুস্থতার নাটক করছে বিশ্রাম নেওয়ার জন্য আর সবার কেয়ার পাওয়ার জন্য। হাসপাতালে পৌঁছতেই নার্স দ্রুত এগিয়ে আসে। মাইমুনার মুখ ফ্যাকাশে, শরীর কাঁপছে। এদিকে আসুন। নার্স তাকে ধরে একটি ছোট কেবিনে শুয়ে দেয়। মাইমুনার চোখ বন্ধ করে শুয়ে থাকে। শরীরের ভেতরে যেন এক রাশ ক্লান্তি জমে আছে। একটু পর দরজা খুলে একজন নারী ডাক্তার ঢুকেন। পরে সাদা অ্যাপ্রন, চোখে চশমা, চেহারায় অভিজ্ঞতার ছাপ। তিনি একজন গাইনি ডাক্তার। ডাক্তার এসে নারীকে ধরেন।
তারপর রক্ত মাপেন। মাপতে মাপতেই তার কপালে ভাঁজ পড়ে যায়। তিনি আলিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, জ্বর কতদিনের? আলিয়া সঙ্গে সঙ্গে বলে, কয়েকদিন ধরেই একটু একটু ছিল, আজ সকালে হঠাৎ বেড়ে গেছে। ডাক্তার আবার জিজ্ঞেস করেন, খাওয়া দাওয়া ঠিকমতো করছে? আলিয়া মাথা নাড়ে, না, ঠিকমতো খেতে পারে না, শরীরটা দুর্বল। ডাক্তার আর কিছু না বলে নার্সের দিকে তাকান, টেস্ট করতে হবে। নার্স এগিয়ে এসে বলে, রক্ত পরীক্ষা করাতে হবে আর প্রেগন্যান্সি রিলেটেড কিছু টেস্ট। আলিয়া কাপা গলায় বলে, ডাক্তার, ভাবিমণি আর বাচ্চা। ডাক্তার নরম সুরে বলে যে আগে টেস্টগুলো হোক, তারপর আমরা বিস্তারিত বলবো। নার্স মাইমুনাকে হুইল চেয়ারে বসিয়ে টেস্ট রুমে নিয়ে যায় রক্ত নেওয়ার জন্য। সবকিছু শেষ হতে কিছু সময় লাগে। আলিয়া বাইরে বসে থাকে। রাহাত চুপচাপ ফোন স্ক্রল করছিল। কিছুক্ষণ পর রিপোর্ট আসে। ডাক্তার রিপোর্টগুলো হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়েন। তার মুখ আর গম্ভীর হয়ে ওঠে। তিনি মাইমুনার দিকে তাকিয়ে বলেন, তুমি এখন 5 সপ্তাহের প্রেগনেন্ট। মাইমুনা নিঃশ্বাস ফেলে আলিয়াকে শক্ত করে তার হাত ধরে। ডাক্তার ধীরে ধীরে কিন্তু সতর্ক কণ্ঠে বলেন, তুমি খুবই দুর্বল, শরীর রক্ত শূন্যতায় লক্ষণ আছে, হিমোগ্লোবিন কম। একটু থেমে যোগ করেন, আর এই অবস্থায় প্রেগন্যান্সি থাকলে খুব সাবধানে থাকতে হয়। তিনি রিপোর্ট টেবিলে রেখে বলেন, এই মুহূর্তে বড় সমস্যা হয়েছে, আর তোমার শরীরটা ভীষণ স্ট্রেসে আছে। জ্বর, অতিরিক্ত ক্লান্তি, মতো খাওয়া না করা আর মানসিক চাপ সব একসাথে চলছে। মাইমুনা চুপচাপ শুনছে, চোখ ভিজে আসে। ডাক্তার পরিষ্কার করে বলেন, 5 সপ্তাহে প্রেগন্যান্সি খুব নাজুক অবস্থায় থাকে। এখন একদম ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, শরীর শক্ত করতে হবে। তিনি কড়া গলায় বলেন, কাজ করা যাবে না, একদম না, বাড়ি কাজ তো দূরের কথা, হালকা কাজও না। তারপর রাহাতের দিকে তাকিয়ে বলেন যে, মিস্টার রাহাত, আপনাকে খুব খেয়াল রাখতে হবে, উনি খুব দুর্বল, রক্ত শূন্যতা আছে। রাহাত চুপ করে থাকে। ডাক্তার কথা চালিয়ে যান, এই অবস্থায় কোনোভাবে এই পেটে আঘাত লাগা চলবে না, মানসিক চাপ, মানসিক উত্তেজনা সবই ঝুঁকিপূর্ণ। একটু থেমে গম্ভীর কণ্ঠে বলেন, আমি পরিষ্কার করে বলছি, এভাবে চলতে থাকলে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কথা মাইমুনার বুকটা কেঁপে ওঠে। ডাক্তার আবার রাহাতের দিকে তাকান, আপনাকে দায়িত্ব নিতে হবে, ঠিক সময়ে খাবার দিতে হবে, জ্বর অবহেলা করা যাবে না, মানসিক চাপ একদম বন্ধ রাখতে হবে। আলিয়া মাথা নাড়ে, তার চোখ ভিজে গেছে। ডাক্তার প্রেসক্রিপশন লিখে বাড়িয়ে দেন, 7 দিন পর আবার দেখাবেন। এর আগে যদি রক্তচাপ, তীব্র ব্যথা, মাথা ঘোরায় বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো কিছু হয়, তাহলে এই মুহূর্তে দেরি করবেন না, ঠিক আছে? মাইমুনা প্রেসক্রিপশনের দিকে তাকিয়ে থাকে। অক্ষরগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। হাসপাতাল থেকে ফেরার সময় মাইমুনা গাড়িতে বসেছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে যেন ভেঙে পড়ছিল। ডাক্তারের কথাগুলোই শুধু মনে পড়ছিল, খুব সাবধানে থাকতে হবে, এই অবস্থায় ঝুঁকি আছে। সে ভাবতে থাকে যে সে কি করে সন্তানকে রক্ষা করতে পারবে। বাসার ভেতরে ঢুকতেই রাহাতের মা তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঝামেলা কণ্ঠে বলে ওঠেন, এই মেয়ে, নাটক শেষ হলো? হাসপাতাল দেখিয়ে এখন আবার ঘুরে এসে শুয়ে পড়বি? আর আমরা তো জিগিরি করবো নাকি? এত সহজ সবকিছু? এই জন্যই ভাব ধরে পড়ছিলি, তাই না? আলিয়া শুধু বলল, ডাক্তার, আর তখনই বলে, চুপ, তুই তো কোনো কথাই ভুলবি না। মা ভাইয়ের থেকে এই মেয়ে তোর কাছে বড়, তাই না? রাহাতের মা হঠাৎ এগিয়ে এসে হাত তুলে মাইমুনার গালে চড় মারলেন। এত বড় বাড়িতে বসে খাস, পড়িস আর নাটক করিস, তাই না? তো কিছু খাওয়ার পরেও তোর মন ভরে না? এখন আমার মেয়েটার মাথাও খেতে হলো তোকে? তোর জন্য আমার মেয়ে আমার মুখে মুখে কথা বলে। তিনি চিৎকার করে বলতে থাকেন, তোর বাবা মা থাকলে কি এমন হতো? মানুষ করেই তো পাঠাতো। অন্যদের মাঝে ঝামেলা করাটা অন্তত শিক্ষিত না। এই এতিম মেয়েটাকে কেন যে আমি আমার ছেলের বউ করতে গেলাম? বাবা মার থেকে কিছু শিখতে পারিসনি, কিছু আনতেও পারিসনি, শুধু আমার থেকে আমার মেয়েকে দূর করাটাই ভালো পারিস। মা বাবার সঙ্গে তুই মরতে পারলি না। কথাটা যেন ছুরির মতো বিঁধল। মাইমুনার চোখে পানি জমে ওঠে, কিন্তু সে কিছু বলে না, কারণ বলার মতো
কিছুই নেই। আলিয়া থামাতে চাইলেও সে পারলো না। আর রাহাত পাশে দাঁড়িয়েছিল, সে সবকিছু চুপচাপ শুনলো, কিছু বলল না, দেখলো কিন্তু একবারও থামালো না। একবারে বলল না যে মা থামো। রাহাতের মা আবার বলে ওঠেন, এত অসুস্থ হলে আমার ছেলের সংসার করতে এসেছিস কেন? তোর কেউ নেই বলেই তো এত বাড়াবাড়ি। এই কথাগুলো বলেই তিনি আবার মাইমুনাকে ধাক্কা দিয়ে উপরে চলে যান। আলিয়া মাইমুনাকে ধরে নিজের রুমে নিয়ে যায়, বিছানায় বসিয়ে দেয়। মাইমুনা আলিয়াকে জড়িয়ে ধরে আর্তনাদ করতে লাগে। এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একজন এতিম। এতিমের মতো অসহায় কে আর কে কে আছে এই দুনিয়ায়? আল্লাহ যেন আমাকে বাবা মা হীন করলেন, দাদিটাকেও কেন যে নিয়ে গেলেন। সবকিছু হারিয়েছি। যে সংসারে আপন ভেবেছিলাম, আজ সেই সংসারই আমার অনাগত সন্তানটাকেও মেনে নিতে চায় না। বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় পার্ট। পরবর্তী তৃতীয় পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।